আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা কষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আপনাদেরকে 2 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি 4টা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো যারা ভিডিওটা এখন পর্যন্ত দেখেননি, আমি আজকের ভিডিও শেষে লিংকটা দিয়ে দিব, আপনারা দেখে নিয়েন। যে 4টা বিষয় মূলত ছিল সেটা ছিল টেকনিক্যাল বিষয়গুলা, মানে আপনি যখন একটা খামার শুরু করবেন তার পূর্বে আসলে আপনাকে কি চিন্তা করতে হবে সেই বাস্তবসম্মত আমি 4টা বিষয় আপনাদের সাথে কথা বলছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, আজকেরটা গত 2 দিন আগের ভিডিওটার থেকে কিন্তু আজকেরটা বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে যখন আপনি খামার শুরু করে দিয়েছেন বা একটা খামারে আপনি ইনভেস্ট করেই ফেলছেন, তখন আপনি ওই খামারটা কিভাবে পরিচালনা করবেন। তো একটা খামার যখন আপনি পরিচালনা করতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে ঠিক 2টা জিনিসের উপর খুবই গুরুত্ব দিতে হবে। এই 2টা জিনিস যদি ভাই আপনি না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কত ধানে কত আটা হয়, এই জিনিসটা আপনি তখন বুঝতে পারবেন। তো গুরুত্বপূর্ণ 2টা জিনিস আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন, আসলে এখানে আমার কোনো লাভ নাই, লাভ কিন্তু আপনাদেরই হবে। তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে গরু ক্রয় এবং বিক্রয়। আপনি যদি ভাই গরুর মার্কেট বা গরুর যদি আপনি বাজার ধরতে না পারেন বা বুঝতে না পারেন তাহলে কিন্তু ওই খামার করে কিন্তু আপনার লাভ হবে না। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে গরুর খাবার ব্যবস্থাপনা। এখন আপনি যদি সঠিক গরুর খাবার ব্যবস্থাপনা যদি না জানেন তাহলে কিন্তু আপনি সেটাতেও আপনি একটা সফল বা একটা আপনি যে উদ্দেশ্য নিয়ে যে খামারটা শুরু করছেন সেটা কিন্তু আপনি ফিল আপ করতে পারবেন না। তো শুরুতে গরু কেনা এবং গরু বিক্রি করা। তো আমি আপনাদেরকে আরো কথা বলি, সেটা হচ্ছে যে আমার কথাগুলো কিন্তু তিতা লাগে অনেকেরই, এবং তিতা এবং সত্য কথা বলি আমি কিন্তু। এখন আপনাদের যদি ভাই বিষয়গুলো ভালো লাগে আপনারা নিতে পারেন, যদি খারাপ লাগে ভাই আপনারা আমাকে অ্যাভয়েড করতে পারেন, এটা কিন্তু ভাই আমি ডোন্ট কেয়ার, তাতে কিন্তু আমার কোনো যায় আসে না। তো আপনি যখন গরু কিনবেন বা গরু বিক্রি করবেন, আর মূলত আমরা যারা খামার করি আমাদের তো এই 2টা কাজেই, যে গরু কিনবো একটা ভালো দামে, গরু বিক্রি করবো একটা ভালো দামে, তাই তো। এর ভিতরে একটা জিনিস থাকে সেটা হচ্ছে গরু সংগ্রহ। আসলে আপনি গরু কোথায় থেকে সংগ্রহ করবেন, সেটা দুধের গরু হতে পারে, সেটা ফ্যাটেনিং এর জন্য হতে পারে, সেটা বাছুর হতে পারে, যেটাই হোক না কেন আপনি গরু কোথা থেকে সংগ্রহ করবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে আপনার বাড়ি, সাপোজ ধরেন আপনার বাড়ি হচ্ছে নোয়াখালীতে, বা আপনার বাড়ি নরসিংদীতে, আপনার বাড়ি ময়মনসিংহে, আপনার বাড়ি সিলেটে ধরে নিলাম, আর আমার বাড়ি হচ্ছে কিন্তু নীলফামারীতে। আমি হচ্ছে রংপুর বিভাগের একেবারেই উত্তরাঞ্চল, একেবারেই উত্তর দিকে, সেটা হচ্ছে পঞ্চগড়, নীলফামারী, এই দিকে। আপনারা গুগলে দেখতে পারেন যে আসলে আমার বাড়িটা কোথায়। তো এই প্রান্ত থেকে কিন্তু আমি আপনাদেরকে সাজেশন দিচ্ছি ঠিক একেবারে শেষ প্রান্ত, মানে এ মাথা আর ও মাথা, এইদিকে সাজেশন দিচ্ছি। আপনারা হয়তো বা মনে করেন যে রাকিব ভাই যেহেতু উত্তরাঞ্চল থেকে আমাদেরকে সাজেশন দিচ্ছে, উত্তরাঞ্চলে হাড্ডিসার গরু খামার করতেছে, তার মানে সব গরু মনে হয় উত্তরাঞ্চলে আছে বা উত্তরবঙ্গে আছে। তখন আপনারা কি করেন যে একেবারে ব্যাংকে টাকা রিজার্ভ করে আপনার ব্যাগে করে টাকা কিন্তু লোড করে চলে আসেন আমাদের এইদিকে, ঠিক আছে। ট্রাক নিয়ে আসেন বা ট্রাক এখান থেকে নিয়ে কেউ 15টা 20টা 18টা করে গরু নিয়ে কিন্তু নিয়ে যান। এখন একটা চরম বাস্তব কথা বলি, অনেকেরই গায়ে লাগতে পারে, সেটা হচ্ছে আপনি যদি আমার রেফারে আসেন তাহলে কি হবে, এটা আমার জন্য সুবিধাজনক হইলো। কেন? আমি আপনাকে 20টা গরু কিনে দিব, প্রতি গরুতে 2000 করে টাকা নিলাম, আমার 40,000 টাকা ওখান থেকে লাভ হয়ে গেল। আপনি কি করলেন, 30-এর গরু 32,000 টাকা দিয়ে নিয়ে হাসতে হাসতে কিন্তু চলে গেলেন। যাওয়ার পরে গরুকে খাওয়াচ্ছেন, গরু বিক্রি করলেন, লাভ হইলো আপনার মাত্র 3,000 4,000 করে, কারো কিন্তু লাভই হয় না, কিন্তু দেখতেছেন যে আমার কিন্তু আবার লাভ হচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে জায়গাটা কোন জায়গায় আপনার কিন্তু আপনি ধরাটা খাইছেন। এজন্য আমি আপনাকে বলবো, বাংলাদেশ আহামরি অনেক বড় একটা অঞ্চল না, যে এই জায়গা থেকে ওই জায়গার আর্দ্রতার পরিবর্তন আছে, এই জায়গা থেকে ওই জায়গার মানুষের কালচারের পরিবর্তন আছে, এরকম কিন্তু কিছু না। জায়গা সংক্ষিপ্ত, সুতরাং যেটা চেষ্টা করবেন আপনার এলাকাতেই থাকবেন। আপনি যেই এলাকাতে আপনার বাড়ি আপনি ওই এলাকাতেই থাকবেন, ওই এলাকা থেকে আপনি একটা সার্কেল করবেন, একটা আপনি একটা ম্যাপ বের করবেন যে এই জায়গায় আসলে আমার বাসা সিলেটে, সিলেটে কোন কোন জায়গায় গরুর হাট আছে, এই জায়গাটা নিজে নিজে বের করবেন। যখন আপনি 8-10টা হাট পেয়ে যাবেন তারপরে চিন্তা করবেন যে দিনে গিয়ে দিনে আসতে পারবেন কিনা, যদি সম্ভব হয় দিনে গিয়ে দিনে নিজে উপস্থিত থেকে আপনারা গরুগুলো কিনবেন। গরু ভাই পাওয়া যায়। আর একটা সহজ কথা বলি, একেবারে সবাই মাথায় ঢুকবে, সেটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গে সবাই মনে করে গরুর দাম কম আছে। ভাই এত গরু আমরা কোথায় পাই, এত গরু আমরা কোথা থেকে পাই, এটা তো আপনার একটা প্রশ্ন থাকা উচিত, এটা ভাবা উচিত। আমাদের কি গরুর কারখানা আছে এইদিকে যেখান থেকে আমরা ফরমাতে গরু ঢুকাই দিছি, এই যে মাংস ঢুকাই দিছি, গরু রেডি হয়ে চলে আসছে, এরকম কি আছে? নাই। সুতরাং আপনাদেরকেও বুঝতে হবে এত গরু আসে কোথা থেকে।
এগুলা গরু আসে সিলেট থেকে, এগুলা গরু আসে নওগাঁ থেকে, এগুলা গরু আসে রাজশাহী থেকে, এগুলা গরু আসে আপনার টাঙ্গাইল থেকে, এগুলা গরু আসে নোয়াখালী থেকে, এগুলা গরু আসে বরিশাল থেকে। এত সহজে তো আমরা এত গরু দিতে পারি না এই হাটে। আপনারা আসে হিসাব করে দেখিয়েন, ম্যাক্সিমাম 80% হচ্ছে আপনার বাহিরের অঞ্চলের ব্যবসায়ী, আর 20% হচ্ছে স্থানীয় যারা আমরা আছি। তো এখান থেকে বুঝে নিয়েন, বেশি আর বলতেছি না। এখন গরু বিক্রির বিষয়টা ক্লিয়ার করে দেই। সেটা হচ্ছে ধরেন আপনি গরু বিক্রি করবেন, গরু আপনি কোথায় বিক্রি করবেন? যে জায়গাটাতে আপনি দাম পাবেন ঠিক সেই জায়গাটাতে নিয়ে যাবেন। গরু আগে গরু কত টাকা খরচ করছে, গরুকে কত টাকা খাওয়াইছেন, এগুলো হিসাব করবেন। করার পরে একটা গরুর লাইভ ওয়েট আসলে দাম কত হতে পারে সবকিছু বিবেচনা করে আপনি গরুর দাম চাবেন। চেষ্টা করবেন প্রথম অবস্থায় গরু বাড়িতে না বিক্রি করার জন্য। প্রথম অবস্থায় গরু কখনো বাড়িতে বিক্রি করতে চাইবেন না। যখন আপনি গরু হাটে নিয়ে গিয়ে বিক্রি করবেন 8, 10টা, 15, 20টা, তখন কিন্তু আপনার একটা ধারণা হয়ে যাবে যে হ্যাঁ গরুর দাম এরকম হলে বিক্রি করা যাবে। হাটে নিয়ে যাবেন, 8, 10টা পাইকার দেখবে, গরুর ব্যবসায়ী দেখবে, তারপরে আপনার গরুর দাম দিয়ে গরু নিবে। আর উপস্থিত যদি বাড়িতে বিক্রি করেন, একটা পাইকার আসবে একরকম দাম বলবে, আপনার মেন্টালিটি কিন্তু ওই পাইকারটা কিন্তু আপনাকে ওয়াশ করে নিবে, দিয়ে দেখবেন যে 65,000 টাকার গরু 55,000 টাকা দিবে, আপনি কিন্তু দিয়েই ফেলবেন। সুতরাং এই ভুলটাও করা যাবে না। আশা করি গরু কেনা বেচা বিষয় নিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আমি আপনাদেরকে আরেকবার রিকোয়েস্ট করতেছি, সেটা হচ্ছে গরু যদি আপনারা কিনতে চান ভাই, গরু নিজের এলাকায় কিনেন, ওই দিক থেকেই কিনেন, ওই দিক থেকে আপনি কম দামে গরু পাবেন। অনলাইন যুগ, গরুতে দেখলেই বোঝা যায় কোনটার দাম কত। দাম তো হুদাই বেশি চাইলে তো আপনি কিনবেন না, খুঁজে দেখেন। আমি আপনাদেরকে বলতেছি আপনি গরু কিনতে পারবেন। এটা আমার ভিডিও যারা দেখে আমি সবাইকে এই কথাটা বলি। চাইলে তো আমি প্রতিদিন গরুর গাড়ি লোড দিতে পারতাম, কেন দেই না? এই জিনিসগুলো দেনা ভাই, আমি আপনাদেরকে ঠকায় কোনোদিনও কোনো ব্যবসা করব না, বা এমন কোনো ব্যবসা করব না যেটা আপনাদের লস হয়। এখন দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা। সবচেয়ে বড় সিন্ডিকেট, সবচেয়ে বড় মানুষ এই যে জায়গাটাতে ধরা খায়, সেটা হচ্ছে খাবার। মানে খাবারটার সাথে আসলে আমাদের অনেকটা আশা, অনেকটা পরিকল্পনা, অনেকটা আসলে আমাদের অনেক কিছু এই খাবারটার সাথে জড়িত থাকে। কেন বলতেছি এই কথা? কারণ আমরা কিন্তু টার্গেট নিয়ে রাখি যে এই খাবারটা খাওয়াই এই গরুটাকে আমি মোটা তাজা করে বিক্রি করব। কিন্তু আপনি যদি ভাই সঠিক রেশিওতে খাবারটা তৈরি করতে না পারেন, আপনি ওই টার্গেটে গরুও বিক্রি করতে পারবেন না, আপনি ওই পরিমাণ লাভও বের করতে পারবেন না। ফলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার পুরো ব্যবসাটাতে কিন্তু একটা ধরা খাবেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, গরু ফ্যাটেনিং এ যেটার উপর বিশেষ নজর দিতে হবে, সেটা হচ্ছে অনেকে একটা জিনিস জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে গরুকে আমি খড় খাওয়াবো নাকি গরুকে আমি ঘাস খাওয়াবো। তো আমি আপনাদেরকে এক কথায় যদি উত্তর দেই, সেটা হচ্ছে যে যদি আপনার দুধের গরু থাকে তাহলে আপনি ঘাস খাওয়াবেন, ঘাস হইলেও হবে। আর যদি আপনি ফ্যাটেনিং করতে চান, যদি আপনি গরু মোটা তাজা করতে চান, তাহলে আপনার যদি খড় থাকে তারপরে গরু মোটা তাজা করা সম্ভব, শুধুমাত্র খড়। আর যদি মনে করেন আমার খড় ঘাস দুইটাই আছে, তারপরে গরু মোটা তাজা করা সম্ভব। আর যদি মনে করেন যে ভাই আমার খড় নাই, আমার শুধু ঘাস আছে, তারপর গরু মোটা তাজা করা সম্ভব। আমার কথাটা বুঝতে পারছেন? আমার কথাতে অনেকেরই বিতর্কিত থাকতে পারে, অনেকে অনেক কথা বলতে পারে। তারপরে একটা সহজ কথা বলি, গরু মোটা তাজা করার কোনো ধরনের কোনো নিয়ম নাই, বা কোনো ধরনের রুলস নাই যে এই রুলসটা ফলো করে আপনাকে মোটা তাজা করতে হবে। গরু মোটা তাজা একটা রুলসেই মানে, সেটা হচ্ছে যে আমার গরু কখন কিভাবে মোটা তাজা হবে, সেটা অবশ্যই বৈধ উপায়। আশা করি খড় ঘাসের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। যদি আপনার খড় না থাকে কোনো ব্যাপার না, ঘাস আছে তো। যদি ঘাস না থাকে খড় আছে তো হবে, কিন্তু ভাই খড় অথবা ঘাস যে কোনো একটা কিন্তু লাগবে। আবার মনে করিয়েন না এটা ছাড়াই হবে। এবং খাবারের বিষয়টাতে চলে আসি, মিক্সার যেটা আমরা সচরাচর বাজারে যে ধরনের আমরা খাবারটা পেয়ে থাকি বা যেটা থাকে, ওটা কিন্তু দামটা একটু বেশি থাকে, এটা বাস্তবতা। অনেকেই আবার বাজার থেকে খাবারটা নেওয়ার পরে কিন্তু গরু থেকে লাভ করতে পারে। কিন্তু আমাদের দেখুন, আমাদের যে সমস্ত গরু আছে, আমাদের কিন্তু ডেলি 2 বস্তা লাগে, ডেলি 100 কেজির মতো খাবার লাগতেছে আমাদের। 100 ভাই এত দাম দিয়ে তো আমি খাবার কিনতে পারবো না। এজন্য আমি একটা সিস্টেম বের করছি, বা আমি একটা উপায় বা অবলম্বন করছি শুরু থেকেই। সেটা হচ্ছে আমি নিজেই একটা খাবার তৈরি করি, এবং আমার দেখা দেখি আপনারা অনেকে আমার কাছ থেকে খাবারটা কিন্তু নেন, এবং আমি চেষ্টা করি স্বল্প দামে খাবারটা আপনাদের কাছে পৌঁছায় দিতে। কথা হচ্ছে আমি লাভবান হচ্ছি, পাশাপাশি আপনারাও হন, সমস্যা নাই। এখানে আমি আপনাদের কাছ থেকে 50 পয়সা, 1 টাকা, 1.5 টাকা লাভ নিয়ে কিন্তু খাবারগুলো দিয়ে দেই। এখন যেটা কথা, সেটা হচ্ছে একটা খাবার আপনি কিভাবে তৈরি করবেন। আমি মূলত যেটা করি সেটা হচ্ছে যে আমি ভুট্টার গুঁড়া দেই, পাশাপাশি ডিওআরবি দেই, সরিষার খোল দেই, শীতকালে আমি সয়াবিনের খোল অ্যাড করি, তারপরে আমি ফিশ প্রোটিন দেই। তারপরে কিন্তু আমি 14-15 আইটেমের যে মেডিসিন গুলো আছে সেগুলো মিক্সার করে কিন্তু আমি একটা খাবার তৈরি করি। করার পরে ওই খাবারটা কিন্তু আমার পুরোপুরি রেডি করতে 40 টাকা কেজি খরচ পড়ে, এবং আপনাদের কাছে বিক্রি করে আপনাদের বাসা পর্যন্ত পৌঁছাইতে হয়তো বা 42 টাকা পড়ে সম্ভবত। এটা ভাই এলাকা ভিত্তিক যেহেতু ট্রানজাকশন আছে, সবকিছু মিলে এটা এদিক ওদিক হতে পারে, 2-1 টাকা হতে পারে। তো
তো আমি 40 টাকা কেজিতে যে খাবারটা তৈরি করি, এই খাবারটাতে ভাই যথেষ্ট পরিমাণে প্রোটিন পার্সেন্টেজ আমি দেওয়ার চেষ্টা করি। কেননা আমি আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে ধরনের আমি উপাদানগুলো ব্যবহার করতেছি এবং সবসময় আমি একটা জিনিস চেষ্টা করি, সেটাতে যেন আমার কত 20% প্লাস যেন প্রোটিন পার্সেন্টেজ থাকে, মানে 20-এর উপরে, 21-22, সচরাচর 20 থেকে 22% প্রোটিনের উপস্থিতি থাকে কিন্তু আমার খাবারটাতে। এবং ফ্যাটেনিং এ কিন্তু এই 22 হলেই কিন্তু এনাফ, আলহামদুলিল্লাহ। আপনাকে আর প্রোটিন নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না, তাহলে কিন্তু আপনি দ্রুত গরু ফ্যাটেনিং করতে পারবেন। আর আমি যে গরু কেমন ফ্যাটেনিং করি, আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা কিন্তু খুব ভালোভাবেই জানেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে নিজের বাড়ির যে গরুগুলা থাকবে খাবারটা আপনি নিজে তৈরি করার চেষ্টা করবেন। শুধুমাত্র প্রোটিন পার্সেন্টেজের উপর বেশি গুরুত্ব দিতে হবে। এখন মনে করেন আমি যে মেডিসিন গুলা ব্যবহার করতেছি, আমি কিন্তু স্ক্রিনে কি কি মেডিসিন ব্যবহার করি সেটা দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নোট করে নিয়েন। এখানে যে মেডিসিন গুলো থাকবে, কি পরিমাণে দিতে হবে সবই দেওয়া আছে। যদি আপনারা প্রয়োজন মনে করেন যে এগুলো আপনি সংগ্রহ করতে পারতেছেন না, তাহলে আপনারা আমাকে অর্ডার করতে পারেন। আমি কিন্তু আপনাদের যে জায়গাতে আমি ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। কথা হচ্ছে ভাই, সবাই সম্মিলিতভাবে খামারটা পরিচালনা করব, সবাই যাতে লাভ করতে পারি, সবাই যাতে আমরা উদ্যোক্তা হতে পারি, এটাই কিন্তু আমাদের একটা মেইন লক্ষ্য বা আমার একটা মেইন উদ্দেশ্য। এজন্য আমি আপনাদেরকে বলবো, আসলে খাবার ব্যবস্থাপনাটাতেও কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে, সবটাই গুরুত্বপূর্ণ। তবে প্রথম দিনের ভিডিও এবং আজকের ভিডিও, এই দুইটা যদি আপনি পুরোপুরি বুঝতে পারেন বা পুরোপুরি যদি মাথায় রাখতে পারেন, আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে আল্লাহ প্রদত্ত কোনো ধরনের কোনো দুর্যোগ ছাড়া আপনাকে কেউ দমায় রাখতে পারবে না। এটা আমি আপনাদেরকে ওপেন লিখে দিতে পারি। কারণ এই খামারের সেক্টরে কিন্তু ভাই আমি অনেকদিন ধরেই কাজ করতেছি, আমি বুঝি। বর্তমান তো দেখতে গেলে হাজার হাজার ইউটিউবার আছে, কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখিয়েন তো সবচেয়ে পুরাতন বা সবচেয়ে আগে থেকে কারা কারা ভিডিও দিচ্ছে ইউটিউবে। সবচেয়ে বড় সফলতা আমি এটাতেই মনে করি যে হ্যাঁ, আমাদেরকে দেখে আরো 5-10 জন ইউটিউবার হয়েছে, তারা আপনাদেরকে ভালো পরামর্শ দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা ভালো মন্দটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, কে সলিড পরামর্শ দিচ্ছে, কে আসলে মূলত মেডিসিন সেল করার জন্য কিন্তু অনেকজন আছে। আমি আসলে বলবো না আপনাদেরকে নামগুলো মেনশন করে। যদি ভাই আপনাদের মগজ থাকে, আপনাদের যদি বাস্তবতা জানেন, এই যুগে এসেও যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু এটা চরম কি বলবো ব্যর্থতাটা কিন্তু আপনাদের। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।